প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত আমাদের আজকের এই পাবলিক পার্লামেন্টের এই ছায়া সংসদে। আজকের ছায়া সংসদে গাজা রক্ষায় মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টা নিয়ে দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। এই প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে অংশগ্রহণ করছে বিজিএমএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি এবং বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করছে স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। দর্শক মণ্ডলী, আমরা প্রথমেই পরিচয় করে দিতে চাই আমাদের আজকের এই ছায়া সংসদের সরকারি ও বিরোধী দলের বক্তাদের সাথে। সরকারি দল বিজিএমএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজির বক্তারা হল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা মোহাম্মদ হাসানুল আমিন, মাননীয় ছায়ামন্ত্রী নুসরাত জাহান এবং মাননীয় সরকারদলীয় সংসদ সদস্য ফারিয়া ফাইরুজ নদী। অন্যদিকে আজকের এই প্রতিযোগিতার বিরোধী দল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বক্তারা হল মাননীয় বিরোধী দলীয় নেতা মোহাম্মদ মুন্না হুসাইন, মাননীয় বিরোধী দলীয় উপনেতা মোহাম্মদ মাহিম হোসেন এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য জাকিয়া তাসনিয়া জুথি। এই প্রতিযোগিতায় যে পাঁচজন সম্মানিত বিচারক বিচার কার্য সম্পাদন করবেন এবার তাদের সাথে আমি আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে সম্মানিত বিচারক হিসেবে রয়েছেন সাংবাদিক AK মঈনুদ্দিন, সভাপতি ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ এবং বিশেষ প্রতিনিধি UNB। বিচারক হিসেবে রয়েছেন রোকেয়া পারভিন জুঁই, উপসচিব পাবলিক সিকিউরিটি ডিভিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরবর্তী বিচারক অধ্যাপক আবু মোহাম্মদ রইস, লেখক, বিতর্ক সংগঠক ও নাট্যকার। এরপরে বিচারক হিসেবে রয়েছেন সাংবাদিক ডক্টর শাকিলা জেসমিন, নিউজ এডিটর, চ্যানেল আই। এবং সর্বশেষ বিচারক হচ্ছেন ডক্টর তাজুল ইসলাম চৌধুরী তুহিন, অধ্যাপক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা। সম্মানিত বিচারক মণ্ডলী, যে সকল বিষয়ের উপর নম্বর প্রদান করবে তা হলো প্রস্তাব, কৌশল ও দলীয় অবস্থান ব্যাখ্যা 5, উপস্থাপনা 5, উচ্চারণ বাচনভঙ্গি 5, তথ্য প্রদান 5, যুক্তি প্রয়োগ 5 এবং পয়েন্ট মোকাবেলায় 5 নম্বরের উপরে সম্মানিত বিচারক মণ্ডলী তাদের নম্বর প্রদান করবে। বিতর্ক অনুষ্ঠানটি এই ছায়া সংসদটি পর্যবেক্ষণ করে আমাদের আজকের এই প্রতিযোগিতায় বক্তাদের বক্তব্য আলোতে বক্তব্য প্রদান করবার জন্য আমাদের সাথে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূত জনাব M হুমায়ুন কবির। আমরা আমাদের আজকের প্রধান অতিথি সাবেক রাষ্ট্রদূত জনাব হুমায়ুন কবিরের বক্তব্য শুনবো আমাদের আয়োজনের একেবারে শেষে। তবে জানিয়ে রাখি, প্রত্যেক বক্তা বক্তব্য প্রদান করবার জন্য মোট 4 মিনিট সময় পাবে। এক্ষেত্রে 3 মিনিটের সতর্ক সংকেত এবং 4 মিনিটের চূড়ান্ত সংকেত ধ্বনি দেওয়া হবে। এছাড়াও প্রতি দল থেকে দলনেতারা আরও অতিরিক্ত 2 মিনিট সময় পাবে যুক্তি খণ্ডনের জন্য। এক্ষেত্রে 1.5 মিনিটের সতর্ক সংকেত এবং 2 মিনিটের চূড়ান্ত সংকেত ধ্বনি দেওয়া হবে। শুরু করছি আমাদের আজকের ছায়া সংসদ। ছায়া সংসদের শুরুতেই ফিলিস্তিনের উপর বর্বরোচিত হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে ডিবেট ফর ডেমোক্রেসি এবং আজকের এই ছায়া সংসদের পক্ষ থেকে আমরা 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করছি। সবাইকে ধন্যবাদ। পৃথিবীর যে বর্বরোচিত হত্যাকাণ্ড যেটি ফিলিস্তিনের উপর চালানো হচ্ছে গাজাবাসীকে রক্ষা করবার জন্য সারা বিশ্বের মানুষ ভয়েস রেজ করলেও কিন্তু আমরা সে বিষয়ে এখনও একটা সুরাহা করতে পারিনি। সে আলোকে আজকের এই ছায়া সংসদের আমরা যে প্রস্তাবটি, সে প্রস্তাব নিয়ে কথা বলবো। আমি প্রস্তাবের শুরুতেই এই প্রস্তাবটি উত্থাপন এবং এই প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য অনুরোধ করছি মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা মোহাম্মদ হাসানুল আমিনকে। মাননীয় স্পিকার, মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে গাজাকে রক্ষা করতে। মুসলিম বিশ্ব কারা মাননীয় স্পিকার? সৌদি আরব, লেবানন, ইরাক, ইরান, আরব আমিরাতের মতো আরও 57টি রাষ্ট্র মিলে যারা ইসলাম ধর্মে বিশ্বাসী এবং ইসলাম ধর্মকে বিশ্বাস করে তাদেরকে মানুষকে আমরা মুসলিম বিশ্ব হিসাবে জানি মানুষ স্পিকার। আজকে তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই কেন শুধুমাত্র একটি বিধ্বস্ত, একটি ধ্বংসস্বরূপ গাজাকে রক্ষা করতে পারবে, যে গাজা আজকে কবরস্থানে রূপান্তর হয়েছে মানুষ স্পিকার। আজকে সে জায়গায় শুধুমাত্র মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টার কারণ একমাত্র সমাধানের রাস্তা, সেটা আমি প্রথমে ব্যাখ্যা করি মাননীয় স্পিকার। কারণ মাননীয় স্পিকার, আজকে আমার বিজ্ঞ প্রতিপক্ষ বলতে পারে যে জাতিসংঘ এটা সুরাহা করতে পারে মাননীয় স্পিকার। তারা বলতে পারে পশ্চিমা বিশ্বের সাথে আমরা আপসীন একটি
বিধিনিষেধের মাধ্যমে এটা শুরু করতে পারে, কিন্তু মানুষকে তাদের বোঝা লাগবে আজকে জাতিসংঘ যেখানে ব্যর্থ হচ্ছে, জাতিসংঘ যেখানে পুতুল হিসেবে কাজ করছে মাননীয় স্পিকার মার্কিন যুক্তরাষ্ট্রে, সে জায়গায় মানুষকে জাতিসংঘের কোনো কাজ কেন আজকে গাজাকে রক্ষা করতে পারবে না মাননীয় স্পিকার। অন্য জায়গায় মাননীয় স্পিকার আপনাকে বোঝা লাগবে আজকে যখন আপনি পশ্চিমা বিশ্বের কথা বলবেন মাননীয় স্পিকার, পশ্চিমা বিশ্বের মধ্যে আজকে মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে মানবতার কথা বলে মাননীয় স্পিকার, আজকে ফ্রান্স যেখানে মানবতার কথা বলে মাননীয় স্পিকার, তাদের সামনে গাজার লক্ষাধিক নিষ্পাপ শিশু মারা যাচ্ছে মাননীয় স্পিকার, তারা নিশ্চুপ মাননীয় স্পিকার। তারা কি বলছে মাননীয় স্পিকার? তারা বলছে আমরা গাজাকে ইসরায়েল গাজাকে নিশ্চুপ গাজাকে সম্পূর্ণ পরিপূর্ণ করতে আমরা ইসরায়েলকে সহায়তা করবো মাননীয় স্পিকার। এটা কখন মাননীয় স্পিকার মানবাধিকার কথা হতে পারে না মাননীয় স্পিকার। আজকে আপনাকে বোঝা লাগবে মাননীয় স্পিকার, গাজার ওই যে অনেক মানুষ রয়েছে যারা আপনার মানুষ নিষ্পাপ মানুষ, যারা আজকে বাসস্থান হারা মাননীয় স্পিকার, যাদের আজকে চিকিৎসা করতে পারছে না মাননীয় স্পিকার, যাদের আজকে খাদ্যের মূল্যায়ন করা হচ্ছে না মাননীয় স্পিকার, সেই কাজগুলো আজকে জাতিসংঘ করতে মাননীয় স্পিকার নীরব হয়েছে মাননীয় স্পিকার। সেই জায়গা থেকে আজকে আমাদের কথা হচ্ছে মাননীয় স্পিকার, আজকে আমরা মাননীয় স্পিকার একটি সমাধানে আসবো। সেই সমাধানটা আমরা কিভাবে করবো মাননীয় স্পিকার? আজকে আমরা আরব বিশ্ব, আমরা আজকে মুসলিম বিশ্ব, আজকে আমরা সকল ধরনের মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করে এক ধরনের প্রচেষ্টা চালাবো। প্রচেষ্টাটা মাননীয় স্পিকার 6টা প্যারালাইনে আমরা ভাগ করছি মাননীয় স্পিকার। প্রথম প্যারালাইনটা হচ্ছে মাননীয় স্পিকার জনসংখ্যা জনমতের শক্তি মাননীয় স্পিকার, যেটা ইসরায়েলের উপর একটা সবচেয়ে বড় বার্ডেন হিসেবে কাজ করে মাননীয় স্পিকার। দ্বিতীয় কথা মাননীয় স্পিকার অর্থনৈতিক এবং জ্বালানি নিয়ন্ত্রণ মাননীয় স্পিকার, যে সৌদি আরবের কাছে তেলের খনি রয়েছে মাননীয় স্পিকার, আমরা সেই জায়গা থেকে আজকে বয়কটের ডাক দিব মাননীয় স্পিকার। আজকে কূটনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে মাননীয় স্পিকার আমরা আজকে ইসরায়েলকে সে গাজাকে মুক্ত করার জন্য প্রয়োগ করতে পারি। আজকে গাজাকে আমরা একটা স্বাধীন রাষ্ট্র করবো মাননীয় স্পিকার। আজকে গাজা এবং ফিলিস্তিনের মধ্যে আমি তাদের মানুষকে তার স্বাধীনতা ফিরিয়ে দিব মাননীয় স্পিকার। সেজন্য আমাদেরকে সাপোর্ট দিবে সৌদি আরব, লেবানন, ইরাক, ইরান, তারা সকলে তাদের মধ্যে যে পরস্পর যে ভিন্ন মত রয়েছে মাননীয় স্পিকার, শিয়া সুন্নি যে বিভেদ রয়েছে, সে আপাতত দৃষ্টিতে সেটা ভুলে গিয়ে মাননীয় স্পিকার আমাদেরকে সমৃদ্ধভাবে চেষ্টা করা মাননীয় স্পিকার। সে চেষ্টার মাধ্যমে আমি হয়তো কয়েক হাজার মানুষের জীবন রক্ষা করতে পারবো মাননীয় স্পিকার। আজকে মুসলিম বিশ্বের সেই জিনিসটা বোঝা দরকার মাননীয় স্পিকার। আজকে সে জায়গা থেকে আমার কাছে বেস্ট অপশন এবং আমাদের সকলের কাছে মনে হচ্ছে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া আজকে কখনো এই জায়গাটি সম্ভব নয় মাননীয় স্পিকার। আজকে যদি আপনি মানবাধিকারের কথা বলেন, আজকে যদি আপনি মানুষের হিউম্যান রাইটের কথা বলেন, আজকে যদি আপনি জাতিসংঘের কথা বলেন যে জাতিসংঘ শান্তি রক্ষার জন্য এস্টাবলিশ করা হয়েছিল মাননীয় স্পিকার, সে জাতিসংঘ আজকে সুদানের মতো যুদ্ধ রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তার মহাপরিচালক বলে আমি আজকে সুদানের যুদ্ধ বন্ধ করতে ব্যর্থ হয়েছে মাননীয় স্পিকার। তার ব্যর্থতার প্রমাণ যে মহাপরিচালক নিজে দিচ্ছে মাননীয় স্পিকার। সেই জায়গায় আজকে আমাদের বিজ্ঞ প্রতিপক্ষ যদি কথা বলতে আসে মাননীয় স্পিকার, সেই জায়গায় আজকে কোনো কথা হচ্ছে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আজকে 2002 সালে 1441 নং রেজুলেশনের মাধ্যমে ইরাক, মার্কিন এবং ব্রিটেন হামলার বৈধতা দেয় জাতিসংঘ। অর্থাৎ মাননীয় স্পিকার যে জাতিসংঘ যুদ্ধ নিরাময়ের জন্য হয়েছিল, যে জাতিসংঘ শান্তি রক্ষার জন্য হয়েছিল, সে জাতিসংঘ মাননীয় স্পিকার আজকে যুদ্ধের অনুমতি দিচ্ছে মাননীয় স্পিকার। আজকে আপনাকে বোঝা লাগবে মাননীয় স্পিকার, সে জাতিসংঘ শুধুমাত্র একটা কাঠের পুতুল মাননীয় স্পিকার। আজকে মার্কিন যুক্তরাষ্ট্র নিজের স্বার্থ হাসিলের জন্য, নিজের ভূমি দখলের জন্য, নিজের আধিপত্য বিচারের জন্য যতটুকু চেষ্টা করছে মাননীয় স্পিকার, সে চেষ্টা একমাত্র কাঠের পুতুল হচ্ছে জাতিসংঘ। মাননীয় স্পিকার আজকে আমি মনে করি আমরা আজকে গাজাবাসীকে রক্ষা করবো মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী নেতা মোহাম্মদ মুন্না হুসাইনকে তার বক্তব্য প্রদান করবার জন্য। প্রতিদিন 159 ফিলিস্তিনি ভাইয়ের প্রাণে 51,000 গাজাবাসীর রক্তকণিকা জমাট বেঁধে বিশ্ব মানবতা, বিশ্ব বিবেক রক্তিম হলেও মাননীয় স্পিকার ঐক্যবদ্ধ হয়নি মুসলিম বিশ্ব। আরবদের সাদা আল খাল্লা যখন আমার ফিলিস্তিনি ভাইদের রক্তে রক্তিম হয় না, জ্বলে ওঠে না, তখন প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবকে প্রহসন বলতে আমার লজ্জা লাগে, ঘৃণা হয়। মাননীয় স্পিকার 360 বর্গ কিলোমিটারের গাজা আজ অবরুদ্ধ, 90% বেশি স্থাপনা সেখানে ভেঙে ফেলা হয়েছে। মাননীয় স্পিকার 38টি হাসপাতালের 35টি হাসপাতাল ধ্বংস করেছে বর্বর ইসরায়েলি বাহিনী। মাননীয় স্পিকার আজকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন গাজাকে খালি করে গাজায় আবাসন এবং ক্যাসিনো স্বপ্নে বিভোর, তখন মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আজকে আপনি যে প্রস্তাবের কথা বলছেন যে একমাত্র মুসলিম বিশ্ব ছাড়া এই সমাধান সম্ভব নয়, সেটি কখনোই হতে পারে না এবং হতে পারে না। মাননীয় স্পিকার বরং গাজাকে রক্ষা করার সব থেকে কার্যকর উপায় হচ্ছে সারা বিশ্বের প্রচেষ্টায়, জাতিসংঘের মধ্যস্থতায় দ্বিরাষ্ট্রভিত্তিক কার্যকর সমাধান এবং বিশ্ব শান্তি ও মানবতার স্বার্থে ইসরায়েলকে আমেরিকা ও পশ্চিমাদের সকল সহায়তা বন্ধ করে দেওয়া। মাননীয় স্পিকার উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপিয়ে লাভ নেই। গাজা যখন ধ্বংস হচ্ছে তখন স্বভাবতই খুব একটা সাধারণ প্রশ্ন আসে, এটি কেন করা হচ্ছে, কারা করছে, কিভাবে করছে? উত্তর হলো ইসরায়েল ফিলিস্তিন রাষ্ট্রের দ্বন্দ্ব থেকে এটি হচ্ছে। ইসরায়েলি বাহিনী আমেরিকা থেকে অস্ত্র নিয়ে, অর্থ নিয়ে তাদেরকে ধ্বংস করছে মাননীয় স্পিকার। তাই সমাধানটাও ঠিক আমাদের এখানেই করতে হবে মাননীয় স্পিকার। এজন্য আমরা বলছি 1967 সালের সীমানায় সমগ্র বিশ্বের প্রচেষ্টায় জাতিসংঘের যে দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধান, সেই সমাধানের মাধ্যমে এবং আমেরিকা ও পশ্চিমাদের সকল সহায়তা
সহায়তা বন্ধের মাধ্যমে গাজাকে রক্ষা করা সম্ভব। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, প্রধানমন্ত্রী বলেছেন যদি মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হয় তবে নাকি গাজা রক্ষা পাবে। ভাই, যদি কিন্তুর উপরে আমি গাজাবাসীর 20 লক্ষ প্রাণ আজকে বাজি ধরতে পারি না। মাননীয় স্পিকার, আপনারা দেখাতে ব্যর্থ হয়েছেন, আপনারা দেখাতে পারেননি যে কোন ফর্মুলায় হাজার বছর ধরে চলা শিয়া সুন্নি দ্বন্দ্ব মিটিয়ে সৌদি আরব আর ইরান তথা মুসলিম বিশ্বকে আপনি এক করবেন, সৌদি ইয়েমেনকে এক করবেন, আজকে কোন ফর্মুলায় কাতার ইরাক এক করবেন সেটা আপনি দেখাতে পারেননি। তুরস্ককে কিভাবে ন্যাটো থেকে বাইরে আনবেন তা দেখাতে পারেননি। আরব আমিরাত, কাতার, কুয়েতকে ইসরায়েলের সাথে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করাবেন, মিশর, জর্ডান, বাহরাইনের সাথে ইসরায়েলের শান্তি চুক্তি বাতিল করাবেন, আজারবাইজান, কাজাখস্তানের তেল দেওয়া বন্ধ করাবেন। এত অনৈক্যের ভিড়ে আপনাদের ঐক্যবদ্ধের চেতনা অলিক কল্পনা ছাড়ার কিছু নয়। মাননীয় স্পিকার, তাই আপনাদের বিতর্ক যে এই সংসদে ঠিকছে না সেটা বলাই বাহুল্য। সরকারি দল স্থায়ী পরিষদে তো মুসলিম দেশ নেই, তাহলে আপনারা গাজাকে কিভাবে রক্ষা করবেন আজকে জাতিসংঘ পদে? মাননীয় স্পিকার, এর সমাধান কিন্তু আমরা পাই আমাদের আজকের প্রধান অতিথি স্যারের বক্তব্যের মাধ্যমে। স্যার বলেন জাতিসংঘের 242 নম্বর রেজুলেশনের মাধ্যমে গাজার যে সংকট সেটা নিরসন করা সম্ভব দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে। আমরা কিন্তু ঠিক সেই একই কথা বারবার বলছি, দ্বিরাষ্ট্রভিত্তিক সেই সমস্যার সমাধান করতে হবে সমগ্র মুসলিম বিশ্বের প্রচেষ্টায় এবং পশ্চিমাদের সহযোগিতা বন্ধ করে। মাননীয় স্পিকার, আপনাকে একটা মর্মবাণী শোনাই। আমি মরে যেতে চাই, কারণ আমি শুনেছি জান্নাতে নাকি অনেক খাবার পাওয়া যায়। এক অবুঝ ফিলিস্তিনি শিশুর আর্তনাদ। মাননীয় স্পিকার, গাজা আজ অবরুদ্ধ, সেখানে খাবার নেই, পানি নেই, চিকিৎসা নেই, এক ফোঁটা গমের দানাও আজকে ইসরায়েলি বর্বর বাহিনী পাঠাতে দিচ্ছে না। মাননীয় স্পিকার, সেই শিশু বলছে আমি জান্নাতে গিয়ে আল্লাহকে সব বলে দেব। আমরা যখন এই ধরনের কথা শুনি তখন কি আমাদের হৃদয় ফেটে চৌচির হয় না? মাননীয় স্পিকার, আমাদের বিবেক কি বাধা দেয় না? মাননীয় স্পিকার, তাই আপনাকে অনুরোধ করতে চাই এই মরিচিকার পেছনে না ছুটে এই ফিলিস্তিনি শিশুদের রক্ষার জন্য আপনি এই প্রস্তাবটি বর্জন করুন। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি এই প্রস্তাবটি বর্জন করে আপনি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বারবার বলুন। মাননীয় স্পিকার, আর কিছু আমার বলার নেই। মাননীয় স্পিকার, আর কিছুই বলার নেই। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আজকের ছায়া সংসদের মাননীয় ছায়ামন্ত্রী নুসরাত জাহানকে তার বক্তব্য প্রদান করবার জন্য। আসলে মাননীয় স্পিকার, এতক্ষণ শুনলাম নেতিবাচক মন মানসিকতার কিছু মানুষের বক্তব্য, যা আমাদেরকে বলে দিচ্ছে যারা মারছে তারাই বাঁচাবে, যারা এতদিন পর্যন্ত দ্বিরাষ্ট্রের যে নীতি সেটা এখনো আপ্যায়ন করতে পারে না, প্রয়োগ করতে পারে না, এবং একসময় যখন প্রয়োগ করা হয়েছিল 90% দেওয়া হয়েছিল ইসরায়েলকে এবং বাদবাকি 10% দেওয়া হয়েছিল সেই গাজাকে, ফিলিস্তিনকে, তখন মাননীয় স্পিকার তখন এই এত কষ্ট, এত রক্তের যে বাণী আপনারা দিয়ে গেলেন সে বাণীগুলো কোথায় ছিল আজকে দেখিয়ে দিয়ে যাবেন। বলছে আমার স্পিকার, কি এক করুণ দৃশ্য, আমার বিড়াল আমাকেই বলে মেয়াও। আচ্ছা, তারা তো এসেছিল আশ্রয় নিতে, তারা কেন আমাদের ভূখণ্ড দখল করে নিল? আমি কথা বলছি সেই ইসরায়েলের কথা, যারা বিভিন্নভাবে নির্যাতন এবং নিপীড়নের শিকার করছে। কাদেরকে? মাননীয় স্পিকার, সে গাজাবাসীকে শিকার করছে। মাননীয় স্পিকার, এখন তাদেরকে বৈধতা কারা দিচ্ছে সেটা সামনে আরো ভালোভাবে প্রকাশ করে যাব। আচ্ছা, আমরা কখনো শুনেছিলাম GBU-31 বাংকার বাস্টার বোমার কথা? আমরা কি শুনেছিলাম হোয়াইট ফসফর বোমার কথা? আমরা কি শুনেছিলাম স্মার্ট বোমার কথা? এই সকল কিছু কাদের ওপর নিক্ষেপ করা হচ্ছে? মাননীয় স্পিকার, সেই গাজাবাসীর ওপর নিক্ষেপ করা হচ্ছে। তথ্যসূত্র CNN। সেক্ষেত্রে মাননীয় স্পিকার, এই বোমাগুলোর আমরা কি বুঝতে পারছি কতটা ভয়াবহ প্রভাব ফেলে? অবশ্যই মাননীয় স্পিকার, আমরা চোখে দেখতে পাচ্ছি, কারণ সন্তান গর্ভ থেকে বিস্ফোরণের ফলে মায়ের দেহ থেকে ছিটকে বের হয়ে চলে যাচ্ছে। মাননীয় স্পিকার, সেই চিত্র কোথায় আমরা দেখতে পাচ্ছি? আল জাজিরায় দেখতে পাচ্ছি। মাননীয় স্পিকার, এই চিত্রগুলোকে আমাদেরকে কাঁদায় না? সেই সন্তানের দেহ থেকে হাত সম্পূর্ণভাবে ছিঁড়ে চলে যাচ্ছে, সেই সন্তান আজকে পৃথিবীতে নাই। মাননীয় স্পিকার, আমরা যখন দেখি যে ইসরায়েল এমনকি অ্যাম্বুলেন্সকেও ছাড়ে না, গাজার একমাত্র ক্যান্সার হাসপাতালকে তারা ছাড়ে না, সেক্ষেত্রে আমরা বুঝতেই পারছি তাদের বর্বরতা কতটা নিঃস্ব, কতটা তাদের মধ্যে মানসিকতা বা মনোবতা রয়ে গেছে। সেই ক্ষেত্রে মাননীয় স্পিকার, আজকে আমাদের মানুষত্ব, আজকে আমাদের মানবতা, আজকে আমাদের ভ্রাতৃত্ব সকল কিছু প্রশ্নবিদ্ধ। সেই সকল কিছু প্রশ্নের উত্তর হিসেবে আমার দলের প্রধানমন্ত্রী যে আজকে প্রস্তাবটি দিয়ে গেছেন সেটা অবশ্যই গ্রহণ করা উচিত, যেটি মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পারে গাজাকে রক্ষা করতে। মাননীয় স্পিকার, 2023 সালে OIC অর্থাৎ ইসলামী সহযোগী সংগঠন এক বৈঠকে সকল মুসলিম দেশের নেতাগুলো একসাথে হয়ে তারা কি বলেছে? যে হ্যাঁ, ইসরায়েলের সকল কর্মকাণ্ডকে তার যুদ্ধ অপরাধী হিসেবে ঘোষণা করেছে। এই ঘোষণা তারা যখন করেছে, এই বিশ্বাস, এই যে তারা যুদ্ধ অপরাধী, এই বিশ্বাস করে তারা অবশ্যই একত্রিত হবে। হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটি দেশের মধ্যে নিজের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। মাননীয় স্পিকার, আমি সেটা অস্বীকার করছি না, করতে পারবো না। মাননীয় স্পিকার, কারণ আমরা বাস্তবতায় আসি, তাদের মধ্যে আমরা কোনো ভ্রমে নাই যে হ্যাঁ পুরো বিশ্বাস সাথে চলে আসবে। যেখানে আপনাদের যাদের একটা বিশ্বাস, প্রত্যেকটা মুসলিম দেশের একটা বিশ্বাস যে হ্যাঁ গাজাকে রক্ষা করতেই হবে, তাদের বিশ্বাসে তাদেরকে আপনি বলছেন একত্রিত করতে পারবেন না, অথচ যাদের মধ্যে অনেক দ্বিকেন্দ্রিক মনোভাব রয়েছে, অর্থাৎ যেমন আমরা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রের জনগণ চাচ্ছে গাজাকে অবশ্যই মানবাধিকার দিতে, মানবাধিকার সকল ধরনের রাইট দিতে, কিন্তু তার রাষ্ট্রপ্রধান কি করছে? মাননীয় স্পিকার, তার রাষ্ট্রপ্রধান বিভিন্ন ধরনের আগ্রাসন
শাসন চালাচ্ছে, বিল পাস করছে মাননীয় স্পিকার। আরও দেখতে পাচ্ছি 2023 সালে ইরাক যুদ্ধের যে আমরা তারা জাতিসংঘের কথা বলে গেলেন, জাতিসংঘ অনেক বড় অবদান রাখে মাননীয় স্পিকার। 1955 সালে ভিয়েতনামের যুদ্ধ, 1994 সালে রায়ান্ডার গণহত্যা, 2003 সালে ইরাক যুক্তরাষ্ট্রের যুদ্ধ, তখন কোথায় ছিল জাতিসংঘ মাননীয় স্পিকার? উত্তরটি কি আপনারা দিতে পারবেন? আপনাদের উত্তরটা কোথায়? এখন যুদ্ধ তো কোনো ধরনের অবদান আপনারা রাখতে পারেন নাই। অবদান এতটাই নিতান্তই নগণ্য যে আমরা আমাদের চোখে পড়ে না মাননীয় স্পিকার। 1979 সালের পর থেকে এখন পর্যন্ত ইরান কোনো ধরনের কোনো কূটনৈতিক সম্পর্কে, এমনকি যুক্তরাষ্ট্র সহ ইসরায়েলের কোনো কারোর সাথে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্কে যায়নি মাননীয় স্পিকার। সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে তারা কেন যাবে, কারণ তারা জানে যে হ্যাঁ তাদের ভ্রাতৃত্ব সেখানে আঘাত করবে মাননীয় স্পিকার। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার মাহাথির মোহাম্মদ ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন। এগুলো কি বলে দেয় না তাদের মানসিকতা, তাদের মন মানসিকতা একই? এখন আমি আবারও একই কথা বলবো, যাদের বিশ্বাস এক, যারা মনে করে যে হ্যাঁ গাজাকে রক্ষা করা খুবই প্রয়োজন, তারা কি একত্রিত হওয়া সম্ভব না? অবশ্যই সম্ভব। কিন্তু যারা মনে করছে যে না আমরা এক কথাকে বলবো একটা নাটকীয়তা শুরু করেছে, তারা দিচ্ছে ত্রাণ আবার তারা দিচ্ছে অস্ত্র যে মারো তাদেরকে, এটা কেমন ধরনের কথা? আমি খাদ্যও দিলাম, আমি খাবার বিষও মিশাইয়া দিলাম, এটা হলে চলবে না মাননীয় স্পিকার। আমি বলবো বাস্তবতায় ফিরে আসুন। সে প্রত্যেকটি ভাইয়ের যে রক্ত আপনার গায়ে লেগে আছে, কারণ এখন পর্যন্ত আপনি কিছু করতে পারেননি, এই বিশ্বের ওপর, এই পশ্চিমা বিশ্বের ওপর নির্ভরশীল তার কত দিন। একত্রিত হন, সবকিছু ভুল একত্রিত হলে আপনি হয়তো এই পঙ্গুতি থেকে বের হয়ে আসতে পারবেন, আপনি হয়তো সেই ইসরায়েলি সেই সকল দেশগুলোর প্রতি থেকে বের হয়ে আসতে পারবেন। আমি বলবো মাননীয় স্পিকার, সেই সকল রক্তের দাগ থেকে নিজেকে মুক্তি করতে হলে, সেই সকল ধরনের বিভ্রান্তি থেকে নিজেকে বের করতে হলে অবশ্যই মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আমাদের প্রয়োজন। তাছাড়া হয়তো আমরা কখনো গাজাকে রক্ষা করতে পারবো না। এই একই প্রস্তাব উত্থাপন হবে, দ্বিরাষ্ট্র করো, আবার একটি যুদ্ধ শুরু হবে, আর কতদিনে রক্তের লীলা খেলা। আমি মনে করি মাননীয় স্পিকার আজকে আমাদের এই প্রস্তাবটি অবশ্যই গ্রহণ করা উচিত, অবশ্যই গৃহীত হওয়া উচিত। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদে মাননীয় বিরোধী দলীয় উপনেতা মোহাম্মদ মাহিম হোসেনকে তার বক্তব্য প্রদান করবার জন্য। গত 11 নভেম্বর সৌদি আরবে আরব লীগের 22টি এবং ওআইসি 57টি দেশ ফিলিস্তিন সংকট নিরসনের সম্মেলনে বসে মাননীয় স্পিকার। কিন্তু দুঃখের বিষয় হলো মাননীয় স্পিকার, সেই আরব ইসলামিক সম্মেলন থেকে ইসরায়েলের বিরুদ্ধে কোনো ধরনের অর্থনৈতিক ও রাজনৈতিক শাস্তিমূলক পদক্ষেপের বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে পারেনি আরব নেতারা। বাস্তবতা যখন এমন মাননীয় স্পিকার, তখন সরকারি দলের দুজনের কথা শুনে মনে হলো 7 মণ ঘিও জুটবে না আর রাধাও নাচবে না, মুসলিম বিষয়ে ঐক্যবদ্ধ হবে না আর গাজাও রক্ষা পাবে না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি গাজা রক্ষার উপায় নিয়ে আজকের বিতর্ক আয়োজন করার জন্য। দেখুন মাননীয় স্পিকার, সরকারি দল বারবার বলছে যদি মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হয় তাহলে নাকি গাজা রক্ষা হবে, কিন্তু মুসলিম বিশ্ব অতীতে ঐক্যবদ্ধ হয়েছে এমন কোনো উদাহরণ তারা দেখাতে পারেনি এবং ভবিষ্যতে ঐক্যবদ্ধ হবে কিনা এমন কোনো নজিরও তারা স্থাপন করে যেতে পারেনি। মাননীয় স্পিকার, এমন একটি স্পর্শকাতর বিষয়ে তাদের হাইপোথেটিক্যাল বিতর্কের চরম নিন্দা জানাচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা আজকে সংসদে কি দেখাচ্ছি? মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হচ্ছে না, হবে না, কারণ সিয়াসুনির দ্বন্দ্ব, নিজেদের ক্ষমতার স্বার্থ, অর্থনৈতিক স্বার্থে তারা মার্কিন আর পশ্চিমাদের হাতের পুতুল হয়ে আছে। মাননীয় স্পিকার, ঠিক এই জায়গায় দরকার সমগ্র বিশ্ব সমর্থন, সমগ্র বিশ্বের প্রচেষ্টা, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান, আমেরিকা এবং পশ্চিমাদের ইসরায়েলের বিশ্ব শান্তির লক্ষ্যে সহযোগিতা বন্ধ করা, তবেই রক্ষা হবে গাজা। কেননা মাননীয় স্পিকার, এই মানসিকতা না থাকলে মার্কিনেরা বিশ্ব আধিপত্য হারাবে। মাননীয় স্পিকার, সরকারি দলের দুজন বললেন জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে পশ্চিমের চাপে রাখলে নাকি গাজা রক্ষা হবে। অত্যন্ত হাস্যকর। এজন্য তথ্য পরিসংখ্যান ব্যতীত আজগুবি এক চুক্তি মাননীয় স্পিকার। কেননা পেট্রোডলারের রাজনীতিতে বদলে গেছে বিশ্ব বাণিজ্যের চিত্র। এনার্জি ইনফরমেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য বলছে তেল উৎপাদনকারী দেশের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। ঠিক এই বাস্তবতায় মাননীয় স্পিকার, জ্বালানি রাজনীতি দিয়ে আর যাই হোক আপনি গাজাকে রক্ষা করতে পারবেন না। এর জন্য প্রয়োজন সমগ্র বিশ্বের সদিচ্ছা, মার্কিনীদের সদিচ্ছা, জাতিসংঘের মধ্যস্থতায় দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান, যে কথাটি আমরা বারবার বলছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ না আর হবেও না। কিভাবে? উদাহরণ দিচ্ছি, সৌদি আরবের সাথে পারমাণবিক চুক্তি দ্বারপ্রান্তে রয়েছে যুক্তরাষ্ট্র। মাননীয় স্পিকার, আজকে সারা বিশ্ব যখন ট্রাম্পের শুল্ক ঝড়ে ভুগছে, অন্যান্য দেশে যখন 100% বেশি শুল্ক দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গায় ট্রাম্প প্রশাসন সৌদি আরব, কাতারকে শুল্ক দিয়েছে মাত্র 10%, যেখানে ইসরায়েলকেও শুল্ক পরিমাণ দিয়েছে 17%। অন্যদিকে মাননীয় স্পিকার, 2020 সালে সংযুক্ত আরব আমিরাত আব্রাহাম আর্কসের মাধ্যমে ইসরায়েলের সাথে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও কূটনৈতিক চুক্তি স্বাক্ষর করে, যা কিনা প্রমাণ করে মাননীয় স্পিকার, ইসরায়েল কোনো নিষিদ্ধ কোনো দেশ নয়। ফিলিস্তিন রাষ্ট্র ছাড়াও আরব বিশ্ব ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে। কতটা লজ্জার, কতটা ঘৃণার, কতটা দুঃখের। 1979 সালে মিশর ইসরায়েলের সাথে ডেভিল্ড ক্যাম্প চুক্তি করে। এর ফলে মিশর ইসরায়েলের বিরুদ্ধে কখনোই যাবে না। যুক্তরাষ্ট্র প্রতি বছর মিশরকে $130 কোটি সহায়তা দেয়। ফাতাহ আল সিসিকে ক্ষমতায় টিকে রাখার প্রধান অনুঘটক হচ্ছে যুক্তরাষ্ট্র। 1994 সালে জর্ডান, বাহরাইন ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করে। এখন সরকারি দলের কাছে প্রশ্ন রেখে যায়, শতাব্দী ধরে ইসরায়েলের গাজায় আগ্রাসন চালাচ্ছে, আমার মুসলিম ভাইদের হত্যা করছে, আমার আল আকসাকে ধ্বংস করছে। মিশর, জর্ডান, বাহরাইন ইসরায়েলের সাথে শান্তি চুক্তি বাতিল করেছে, সম্পর্ক ছিন্ন করেছে। কোথায় আমার মুসলিম ভ্রাতৃত্ববোধ? কোথায় আমার আল আকসার প্রতি দরদ? কোথায় আমার প্রথম কেবলার প্রতি দরদ? কোথায় আমার ফিলিস্তিনি শিশুর প্রতি দরদ? কোথায় আমার ফিলিস্তিনি ভাইয়ের প্রতি দরদ?
কিসের ঐক্যবদ্ধতার কথা আপনারা বলছেন? এই ঐক্যবদ্ধতার কথা আপনারা আর বললেন না। আমরা রাতে ঘুমাতে পারি না, ফিলিস্তিনিরা রাতে ঘুমাতে পারে না। তাদের আর্তনাদ আমাদের নির্ঘুম রজনীর কারণ। মাননীয় স্পিকার, আজকে সারা বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। মুসলিম বিশ্ব, মুসলিম দেশ, অমুক দেশ, তমুক দেশ, অমুক সংগঠন, তমুক সংগঠন, এই ভাঙাচোরা খেলা দেওয়ার হবে না মাননীয় স্পিকার। সবাইকে আজ একজোট হতে হবে মানবতার স্বার্থে, বিশ্বকে টিকিয়ে রাখার স্বার্থে, বিশ্ব অর্থনীতির স্বার্থে। আজকে দ্বিরাষ্ট্রের কথা মানতে হবে, 1967 সালের দিকে ফিরে যেতে হবে, অস্ত্র চুক্তির কথা মানতে হবে, হামাস ফাত্তার দ্বন্দ্ব নিরসন করতে হবে, আমেরিকার এবং পশ্চিমাদের সমর্থন বন্ধ করতে হবে ইসরায়েলের প্রতি। তাহলে কিন্তু সম্ভব ফিলিস্তিনের রক্ত থামানো। মাননীয় স্পিকার, ভূমধ্য সাগর নীল থাকুক, আমার ফিলিস্তিনি ভাই বোনের রক্তে লাল না হোক, সেই প্রত্যাশায় হাসান আহমেদ চৌধুরী কিরণ স্যারের এই সংসদে প্রস্তাবটি যাতে গৃহীত না হয় তার জোর দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য ফারিয়া ফাইরুজ নদীকে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, আজকে আমরা এই মঞ্চে দাঁড়িয়েছি এক নির্মম বাস্তবতার সামনে। গাজা জ্বলছে এবং সমগ্র বিশ্ব নীরব। তারা বলছে তারা পশ্চিমা বিশ্বকে একত্রিত করবে, তাদের আপসহীনভাবে তারা এই সমাধান করবে। কিন্তু মাননীয় স্পিকার, একত্রিত করা তাদের ভিত্তিটা কি হবে? পশ্চিমা বিশ্ব বারবার রাজনৈতিক স্বার্থ এবং দ্বৈত নীতির জন্য বিভক্ত। চীন, রাশিয়া, ইউক্রেন, চীন, আমেরিকা কেউ কারোর সাথে একমত নয়। এমনকি আমেরিকার মতো রাষ্ট্রের জনগণ এবং রাষ্ট্র একমত নয়। যে রাষ্ট্রের জনগণ এবং রাষ্ট্র একমত হতে পারছে না, সেখানে তারা অন্য রাষ্ট্রের সাথে একত্রিত হয় কিভাবে গাজাকে রক্ষা করবে? কিন্তু তাদের রক্ষা করার ভিত্তি, একত্রিত হওয়ার ভিত্তি কি হবে? কিন্তু মাননীয় স্পিকার, এখানে আমাদের ওআইসিতে রয়েছে 57টি মুসলিম দেশ, যেখানে রয়েছে 200 কোটিরও মুসলিম মানুষ। তাদের একই বিশ্বাসে তারা গাথা। তাদের এই অভিন্ন অনুভব থেকে আসতে পারে রাজনৈতিক ঐক্য, যা করে তুলতে পারে যা আমরা পশ্চিমা বিশ্বে কল্পনাই করতে পারি না, কারণ তাদের তো কোনো কমন গ্রাউন্ড নেই, তাদের কোনো ভিত্তি নেই একত্রিত হওয়ার। মাননীয় স্পিকার, বর্তমানে কিন্তু যুদ্ধ শুধু বোমা এবং গুলি দিয়ে শুরু হয় না, যুদ্ধ শুরু হয় মিথ্যা প্রচার দিয়ে। আর এই মিডিয়া যুদ্ধেও ফিলিস্তিন বারবার হেরে যাচ্ছে, কারণ ন্যারেটিভ নিয়ন্ত্রণ করে পশ্চিমা শক্তি। বিবিসি যখন গাজার একটি হাসপাতালকে হামাসের ঘাঁটি হিসেবে দেখায়, তখন আল জাজিরা স্পষ্টভাবে দেখিয়ে দেয় যে সেখানে শুধুই ছিল শিশু, রোগী এবং নিরাপরাধ পরিবার। তখন মিথ্যা প্রচার যে যুদ্ধের প্রথম অস্ত্র, তা ইসরায়েল ভালো করেই জানে। তাই তারা যুদ্ধের শুরু থেকে সেলফ ডিফেন্স শব্দটিকে বিশ্বে প্রতিষ্ঠিত করে তুলেছে। এখানে আমাদের দরকার ন্যারেটিভ অ্যালায়েন্স, যা গড়ে তুলতে পারে মুসলিম বিশ্বগুলা। টিআরটি ওয়ার্ল্ড, আল জাজিরা, প্রেস টিভি এবং আমাদের মতো দেশের সোশ্যাল মিডিয়াগুলা একটি ছবি এবং একটি রিপোর্ট সম্পূর্ণ বিশ্বের চাপের গতিপথ বদলে দিতে পারে। যেখানে বাংলাদেশের মতো একটি ছোট্ট রাষ্ট্রের মার্চ ফর গাজা আজকে ইসরায়েলের দ্য টাইমস অফ ইসরায়েলের নিউজে আসতেছে। তারা লিখতেছে, মুসলিম সলিডারিটি ইজ আ গ্রোয়িং থ্রেট টু ইসরায়েলি ন্যারেটিভ। তাহলে ভাবুন, যদি শুধু বাংলাদেশের মতো একটি রাষ্ট্রের আন্দোলন এভাবে তাদেরকে নাড়া দিতে পারে, তাহলে সমগ্র মুসলিম বিশ্ব যদি একত্রিত হতে পারে, তাহলে এটি কি রূপ ধারণ করতে পারে? আমরা বলছি না যে মিডিয়া পাল্টালেই যুদ্ধ থেমে যাবে, কিন্তু আমরা বলছি যে মিডিয়া পাল্টালে বিশ্ব বিবেক জাগানো যাবে, এবং যার জন্য আমাদের মুসলিম বিশ্বকে একত্রিত হতে হবে, মুসলিম বিশ্বের মিডিয়াদেরকে একত্রিত হতে হবে। মাননীয় স্পিকার, আজকে গাজার মানুষরা কিন্তু শুধু বাঁচতে চায়, তারা কিন্তু খেতে চায় না, তারা নিরাপদে থাকতে চায়। কিন্তু ইসরায়েল যখন হোয়াইট ফসফরাস বোমা, ডাইম বম্বস, বাংকার বাস্টার মিসাইলস ব্যবহার করে, আর যেগুলো আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ, তখন কিন্তু তাদেরকে ইউনিসেফের খাদ্য তাদেরকে বাঁচাতে পারে না। তখন দরকার প্রতিরক্ষা, প্রতিরোধ এবং প্রতিক্রিয়া। আমরা কিন্তু দেখেছি যে 2023 সালে 5 বার জাতিসংঘ অস্ত্রবিরতি দাবি করেছিল, কিন্তু একটিও মানা হয়নি। মাননীয় স্পিকার, আমাদের রয়েছে IMCTCর মতো সংস্থা, যেখানে 42টি মুসলিম দেশ একসাথে রয়েছে, কিন্তু আমাদের নিজস্ব সমস্যা রয়েছে, অবশ্যই আমরা তা জানি, যেমন ইরান এবং আরব আমিরাতের সমস্যা, টার্কি এবং ইজিপ্টের সমস্যা। কিন্তু আমরা যদি এই ধরনের সমস্যাগুলোকে নিবারণ করে একত্রিত হতে পারি, তাহলে আমরা এটা সমাধান করতে পারবো। মাননীয় স্পিকার, আমাদের মনে রাখতে হবে যে পশ্চিমা বিশ্ব কিন্তু খালি বিবৃতি দিয়ে যাচ্ছে, কিন্তু এই বিবৃতির আমাদের একটি প্রতিবাদ করে তুলতে হবে, যে আমরা রাষ্ট্রীয় পর্যায়ে বয়কট করতে হবে। আমরা কিন্তু দেখেছি ইউনিলিভার, ম্যাকডোনাল্ডস, জারার মতো কোম্পানিগুলোর শেয়ার 12 থেকে 20% কেবলমাত্র একটি বয়কটের জন্য কমে গেছে, যেখানে আমরা জ্বালানি এবং গ্যাসে সমৃদ্ধ 45% গ্যাস আমাদের রয়েছে, তেল রিজার্ভ 6% রয়েছে, আমাদের 40% রয়েছে আমাদের গ্যাস রিজার্ভ। তাহলে কেন আমরা এইভাবে বয়কট করে আমরা সম্পূর্ণ ইসরায়েলকে কাঁপিয়ে দিতে পারবো না? মাননীয় স্পিকার, দ্বিরাষ্ট্রীয় নীতি থেকেই তো প্রথমে সব সমস্যা শুরু হয়েছিল। তাদের দ্বিরাষ্ট্রীয় নীতির মূল ভিত্তি কি দিয়েছে? নেতানিয়াহু বলছে, হ্যাঁ, ফিলিস্তিন বাঁচতে পারবে, কিন্তু তাদেরকে নিরস্ত্র হতে হবে। এই নিরস্ত্র হওয়ার মানেটা কি মাননীয় স্পিকার? এর মানে তুমি বাঁচো, কিন্তু আত্মরক্ষা করো না। এটা কোনো সলিউশন, কোনোভাবে কোনো সমাধান হতে পারে না। তাই আমরা 10 সেকেন্ড সবাই চেয়ে নিচ্ছি। এই জন্য আমি বলতে চাই যে UN, ICC, অ্যামনেস্টি, এর সবাই কিন্তু নিন্দা জানাচ্ছে, কিন্তু কেউ কোনো কার্যকর
পদক্ষেপ গ্রহণ করতেছে না। তাদের এই নিষ্ক্রিয়তায় আমাদের শিক্ষা দিচ্ছে যে আমাদেরকে বাঁচতে হলে আজকে মুসলিম বিশ্বকে একত্রিত হতে হবে। ন্যাটোর একটি সদস্যের উপর আঘাতে যদি সবাই একত্রিত হতে পারে, তেমনই আমাদের ওআইসি সবাইকে নিজেদের আত্মবিভাজন ভুলে একত্রিত হতে হবে। তাহলে বিশ্ব জানতে পারবে যে গাজা একা না। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। এরপর আহ্বান জানাচ্ছে আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য জাকিয়া তাসনিয়া জুথিকে তার বক্তব্য প্রদান করবার জন্য। 1973 সালে ইয়ম কিপ্পুরের যুদ্ধে আরব বিশ্ব জ্বালানি নিষেধাজ্ঞা দিলেও এবার তারা নীরব। 51,000 ফিলিস্তিনির রক্তের চেয়েও আরবদের কাছে যখন তেলের দাম বেশি, তখন সরকারি দলের আরব জগনের গল্প কেবলই প্রহসনের, কেবলই মরিচিকার। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানিয়ে দিয়ে সরকারি দলের 3 জনের জ্বালানি নীতির ইতি টানছি। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি এর তথ্য বলছে বিশ্বে এবারই প্রথম মধ্যপ্রাচ্যের কোনো যুদ্ধে তেলের দাম না বেড়ে বরং কমেছে। তেলের দাম $82 থেকে $74 নেমেছে। সরকারি দল, আপনারা যে জ্বালানি অবরোধের দিয়ে আপনার আরব জাগরণের মাধ্যমে গাজাকে রক্ষা করার স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন ইতিমধ্যে দুঃস্বপ্নে পতিত হয়েছে। পক্ষান্তরে আমরা আজকের সংসদে দেখিয়েছি মাননীয় স্পিকার, কেন মুসলিম ঐক্যবদ্ধ করতে হবে, কেন মুসলিম ঐক্যবদ্ধ করতে পারে নাই তারা, কেন মুসলিম ঐক্যবদ্ধ ভবিষ্যতে তারা করতে পারবে না, এবং কিভাবে সমগ্র বিশ্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দ্বিরাষ্ট্র প্রতিষ্ঠা করে আমরা গাজাকে রক্ষা করা সম্ভব। মাননীয় স্পিকার, বিতর্কের এই তুলনামূলক আলোচনায় আর সরকারি দলের বিতর্ক যে আজকে এই জায়গায় টিকছে না তার বলার অপেক্ষা রাখে না। মাননীয় স্পিকার, সরকারি দল বারবার বলছে মুসলিম বিশ্ব নাকি ঐক্যবদ্ধ হয়ে আমেরিকা ইসরায়েলকে বাধ্য করবে গাজা যুদ্ধ বন্ধ করতে, কিন্তু বিশ্ব রাজনীতি ঠিক তার উল্টো। মাননীয় স্পিকার, উদাহরণ দিচ্ছি, 1968 সালে সুদান 3 ন্যায়ের প্রস্তাব পাশ করে, অর্থাৎ সুদান ইসরায়েলকে স্বীকৃতি দেবে না, ইসরায়েলকে কোনো সহযোগিতা করবে না, ইসরায়েলের সাথে কোনো শান্তি স্থাপন করবে না, যার ফলশ্রুতিতে কি দাঁড়ালো মাননীয় স্পিকার, যার যুক্তরাষ্ট্র সুদানকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যা দিল এবং সকল ধরনের নিষেধাজ্ঞা দিল। বড়ই নিদারুণ চিত্র মাননীয় স্পিকার। আমরা আবার দেখলাম 2010 সালে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার শর্তে সুদানকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিল আমেরিকা। সরকারি দল কি বুঝলেন? মুসলিম বিশ্ব আমেরিকাকে বাধ্য করতে পারছে না, বরং আমেরিকা মুসলিম বিশ্বের উপর ছটি ঘুরাচ্ছে, আর মুসলিম দেশগুলো তাদের রাজতন্ত্রের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আমেরিকা তথা পশ্চিমাদের হাতের পুতুল হয়ে আছে। আজকে এই ভূ রাজনীতি, এই বিশ্ব রাজনীতির খেলায় মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গাজাকে রক্ষা করা সম্ভব নয় মাননীয় স্পিকার। এর জন্য প্রয়োজন সমগ্র বিশ্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টা, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান তৈরি করা, আমেরিকার গাজা নীতির পরিবর্তন করা। মাননীয় স্পিকার, সরকারি দলের 3 জনের থেকে একটি কথাই এসেছে, সব মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নাকি তারা গাজাকে রক্ষা করবে। কিন্তু মাননীয় স্পিকার, আজকে আমাদের প্রধান অতিথি হুমায়ুন কবির স্যার এই কথার উত্তর দিয়ে গেছেন ডিবেট ফর ডেমোক্রেসির এক অনুষ্ঠানে। তিনি বলেছিলেন, কোট করছি, জাতিসংঘ ছাড়া আর কোনো প্রতিষ্ঠান নেই যারা ইসরায়েল ফিলিস্তিন সমাধানে মধ্যস্থতা করতে পারে, ফিলিস্তিনের সমস্যা সমাধানে আরব বিশ্ব দোদুল্যমান, আনকোট। হ্যাঁ মাননীয় স্পিকার, আমরাও কিন্তু স্যারের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে একই কথা বলছি। আজকে জাতিসংঘের মধ্যস্থতা লাগবে, আজকে সারা বিশ্বের প্রচেষ্টা লাগবে, কারণ আরব বিশ্ব দোদুল্যমান, আরব বিশ্ব ঘুমন্ত। সারা বিশ্বের সহযোগিতা ছাড়া, সারা বিশ্বের প্রচেষ্টা ছাড়া, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া আজকে কিন্তু আমরা গাজাকে রক্ষা করতে পারবো না মাননীয় স্পিকার। শেষ করব, তবে যাবার বেলায় ফিলিস্তিনি ভাইয়ের ঋণ না হয় দুফোঁটা চোখের জলে শেষ করি। মাননীয় স্পিকার, গাজায় প্রতি 45 মিনিটে একজন শিশুর প্রাণ কেড়ে নিচ্ছে ওই বর্বর ইসরায়েল বাহিনী। 15,000-এর বেশি শিশুকে হত্যা করছে তারা। ফিলিস্তিনি মায়েরা বুকে, পিঠে, পেটে চিত্র এঁকে দিচ্ছে, যাতে বোমার আঘাতে ক্ষতবিক্ষত দেহ তারা চিহ্ন দেখে চিনতে পারে। আর কত বর্বরতা মাননীয় স্পিকার, আর কত বর্বরতার সাক্ষী হব আমরা, আর কত ঘুমন্ত জাতির জাগরণের গল্প শুনবো আমরা। ইন প্যালেস্টাইন আ মাদার ক্যারিজ হার সন টুয়াইস, হোয়েন হি ইজ বোর্ন অ্যান্ড হোয়েন হি ইজ মার্টার্ড। আর নিতে পারছি না আমরা মাননীয় স্পিকার। আসুন আমরা ফিলিস্তিনি মায়েদের যন্ত্রণা বুকে ধারণ করি, আজকের প্রস্তাবকে বর্জন করি, সমগ্র সহযোগিতায় এই বর্বরতা থামাই, ফিলিস্তিনিকে রক্ষা করি, গাজাকে রক্ষা করি, মানবতাকে রক্ষা করি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। আমরা এই ছায়া সংসদে 3জন 6 বক্তার বক্তব্য শুনলাম। এবারে আমরা যুক্তি খণ্ডন পর্বে যাচ্ছি। যুক্তি খণ্ডন পর্বে আমি সর্বপ্রথম আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা মোহাম্মদ মুন্না হুসাইনকে পুনরায় তার 2 মিনিট বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, আজকের এই সংসদে বিতর্ক হচ্ছিল গাজাকে নিয়ে। গাজার যে ইস্যুটা, গাজাকে আমরা কিভাবে রক্ষা করব, ফিলিস্তিনি ভাইদের কিভাবে রক্ষা করব, এবং আমাদের প্রথম কেবলা আল আকসাকে কিভাবে রক্ষা করব। মাননীয় স্পিকার, 51,000 প্রাণের বলিদান অলরেডি হয়ে গেছে মাননীয় স্পিকার। সেই জায়গায় দাঁড়িয়ে যদি কিন্তু হাইপোথেটিক্যাল বিতর্ক করলে চলবে না মাননীয় স্পিকার। আজকে আমরা হাসান আহমেদ চৌধুরী কিরণ স্যারকে ধন্যবাদ দিতে চাই এই ধরনের একটা সংসদ আয়োজন করার জন্য মাননীয় স্পিকার। কিন্তু দুঃখটি আমাদের সেই জায়গায়, যখন সরকারি দল বুঝতে ব্যর্থ হয় যে গাজাকে রক্ষার জন্য শুধুমাত্র মুসলিম বিশ্বের একক প্রচেষ্টাই
কোনো কিছু করা সম্ভব না মাননীয় স্পিকার। সেই জায়গা থেকে আমরা কি দেখিয়েছি? আমরা দেখিয়েছে সমগ্র বিশ্বের প্রচেষ্টায় তারা বারবার তাদের বক্তব্যে বলার চেষ্টা করেছে আমরা নাকি পশ্চিমাদের দিকে ঝুঁকে যাচ্ছি, আমরা নাকি জাতিসংঘের দিকে ঝুঁকে যাচ্ছি। অথচ আমাদের প্রধান অতিথি স্যার বলেছেন জাতিসংঘ যদি না থাকতো তাহলে জাতিসংঘ সৃষ্টি করে নিতে হতো। এটা এমন একটা গুরুত্বপূর্ণ সংগঠন মাননীয় স্পিকার। কখনোই এই যে তাদের তিনজনের বক্তব্য শুনে আমার যেটা মনে হয়েছে মাননীয় স্পিকার, তারা বারবার বলছে মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হবে, তারা কিন্তু মাননীয় স্পিকার বিগত 1000 বছরে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ হওয়ার কোনো উদাহরণ তারা দেখে যেতে পারেনি, এবং আগামী 1000 বছরে যে মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হবে তারও কোনো সম্ভাবনা তারা দেখে যেতে পারেনি মাননীয় স্পিকার। সেই জায়গা থেকে তাদের এই বিতর্কটা যে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তা মাননীয় স্পিকার প্রমাণিত সত্য আজকে। আর একটা ফিলিস্তিনি ভাইয়ের প্রাণও যেন না ঝরে মাননীয় স্পিকার। আর কোনো বাবা মা তার সন্তানের পেটে, পিঠে, বুকে, হাতে যেন চিহ্ন না দিয়ে রাখে মাননীয় স্পিকার। আর কেউ যেন কান্না করে না বলে জান্নাতে অনেক খাবার আছে, আমি আল্লাহকে গিয়ে সব বলে দেবো মাননীয় স্পিকার। আমরা এই দিনগুলোর শেষ দেখতে চাই মাননীয় স্পিকার। আমরা মুক্তি চাই, এই মুক্তির দিশারি হোক আজকে আমাদের চিরতরুণ এই সংসদ। সেই দাবি জানিয়ে অন্তরের অন্তরস্থল থেকে ফিলিস্তিনি ভাইদের প্রতি দোয়া রেখে আপনার কাছে শেষ একটা আর্জি আছে মাননীয় স্পিকার, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি বলবো। মাননীয় স্পিকার, আমরা আজকে সংসদের সমস্ত লাইট বন্ধ করে 30 সেকেন্ড আমাদের সেই 51,000 ফিলিস্তিনি ভাইদের প্রতি সহমর্মিতা জানিয়ে আমাদের মোবাইলের টর্চ অন করে আমরা একটু 30 সেকেন্ড নীরবতা পালন করতে চাই। জি, আপনার আবেদন গৃহীত হলো। ধন্যবাদ এই সংসদের মাননীয় বিরোধী নেতা মোহাম্মদ মুন্না হোসেনকে যুক্তি খণ্ডন পর্বে তার বক্তব্য প্রদান করবার জন্য। এ পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা মোহাম্মদ হাসানুল আমিনকে ওয়াইন্ড আপ সেশনে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকারকে ধন্যবাদ পুনরায় আমাকে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আজকে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধতা কখনোই পারবে না গাজাকে রক্ষা করতে, এমন চিন্তাধারায় যখন আমার বিরোধী দল মুগ্ধ, তখন সে যখন বারবার বলছে যে না শুধুমাত্র পশ্চিমা বিশ্ব এবং জাতিসংঘের ইন্টারাপ্টই পারবে যে গাজাকে রক্ষা করতে, মানুষ তখন আমি বলতে চাই আপনার 143টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন স্বীকৃতি দেওয়ার পরও কি যুদ্ধটা বন্ধ করতে পেরেছে মাননীয় স্পিকার? পারেনি মাননীয় স্পিকার। আজকে হাসপাতালে তারা বোমা হামলা করে যুদ্ধ অপরাধীর মতো কাজ করো, আজকে ইসরায়েল এখনো যুদ্ধ অপরাধীর নেতানিয়াহুকে গ্রেফতার করতে পারে। মানুষ কেন স্পিকার? সেখানে তো দেশ স্বীকৃতি দিচ্ছে মানুষ, তাকে গ্রেফতার করা যাচ্ছে না কেন মানুষ স্পিকার? আজকে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোডে নেতানিয়াহু একজন মানুষকে ক্রিমিনাল মানুষ স্পিকার। আজকে সেই ক্রিমিনালের সাথে আমরা আপোষনামা করব তার বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের সাথে মানুষ স্পিকার। কি আপোষনামা? যে আমরা আজকে দ্বিরাষ্ট্র চুক্তি করব যেখানে ফিলিস্তিনি কখনো অস্ত্র নিয়ে কখনো তারা মোকাবেলা করতে পারবে না, আত্মরক্ষা করতে পারবে না মানুষ স্পিকার। এই দিকে কোনো দ্বিরাষ্ট্র চুক্তি না মানুষ স্পিকার। এটা হচ্ছে মানুষ স্পিকার তাদেরকে বাগে পেয়ে আমরা মানুষ স্পিকার কি করছি, মুরগির কাছে শেয়াল গাছে মুরগি বায়না দিচ্ছি মানুষ স্পিকার। অর্থাৎ মানুষ স্পিকার তারা যখন তখন আমাদের ওপর মানুষ স্পিকার আক্রমণ চালাতে পারবে, তারা যখন ইচ্ছা তখন মানুষ স্পিকার আমাদেরকে শোষণ করতে পারে মানুষ স্পিকার। মানুষ স্পিকার আমরা আজকে এই নীতিতে আমরা আজকে বিশ্বাস করি। আজকে আমরা গাজার যে মানুষগুলো মারা গিয়েছে সেখানে জাতিসংঘ 100টা মিটিং 100-এর অধিক মিটিং করে ফেলেছে মানুষকার, তারা শুধুমাত্র নিন্দা জানাচ্ছে মানুষকার, তারা শুধুমাত্র ধিক্কার জানাচ্ছে মানুষকার। আজকে আমি গাজাবাসীকে রক্ষা করতে যাচ্ছি, আজকে আমি আমার ভাইদেরকে রক্ষা করতে যাচ্ছি, আজকে আমি ফিলিস্তিনবাসীকে স্বাধীন করতে যাচ্ছি মানুষকার। সেই হিসাবে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার, যেটা শুধুমাত্র পারবে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মানুষকার। সেই জায়গা থেকে আমি আজকে বলতে চাই মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে গাজাকে রক্ষা করতে এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে। ধন্যবাদ মানুষকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এই সংসদের সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে ওয়াইন্ড আপ সেশনে তার বক্তব্য প্রদান করবার জন্য। আমরা মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই কি গাজাকে রক্ষা করতে পারবে কিনা, গাজার মানুষকে রক্ষা করতে পারবে কিনা, গাজার নারী শিশু সমস্ত আবার বৃদ্ধ বনিতাকে রক্ষা করতে পারবে না, সে বিষয়ে কথা বলতে গিয়ে আমরা আসলে বুঝতে পারলাম আসলে এই মুসলিম বিশ্ব না সারা বিশ্ব কিভাবে একত্রিত হয়ে এই গাজার মানুষকে বাঁচাতে পারবে, গাজাকে রক্ষা করতে পারবে। আজকে গভীর সংকটের মধ্যে রয়েছে ফিলিস্তিন, রক্তে ভাসছে আজকে গাজা, এবং এই গাজায় 51,000-এরও বেশি মানুষকে হত্যা করেছে সেই ফিলিস্তিনের বর্বরচিত যে বাহিনী, যে হত্যাযজ্ঞ, সে হত্যাযজ্ঞের মাধ্যমে এই ফিলিস্তিনবাসীকে বাস্তুচ্যুত করা হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, হাসপাতালগুলোতে বোমা মারা হচ্ছে, আশ্রয় কেন্দ্রে বোমা মারা হচ্ছে। নারী শিশু সাংবাদিক ত্রাণকর্মী সহ কেউই কিন্তু এই ইসরায়েলি বাহিনীর বর্বরতা থেকে রক্ষা পাচ্ছে না। আজকে গাজাকে মৃত্যুপুরীতে পরিণত করা হয়েছে। আজকে গাজার চতুর্দিকে লাশের গন্ধ। আজকে গাজায় গেলে আমরা দেখতে পাবো যে ধ্বংসস্তূপের নিচে যে জীবিত মানুষগুলো বাঁচবার জন্য চিৎকার করছে। পানি নেই, ওষুধ নেই, খাবার নেই, চিকিৎসা নেই, হাসপাতাল নেই, একটা হাহাকার অবস্থার মধ্যে গাজার বাসীর অবস্থান করছে।
তারপরেও কিন্তু আমরা আশায় বুক বেঁধে আছি যে আমরা এই গাজাকে রক্ষা করতে পারবো। গাজাকে রক্ষা করতে চাই, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতে চাই, সারা বিশ্বকে ঐক্যবদ্ধ করতে চাই, আমরা পশ্চিমা বিশ্বকে ঐক্যবদ্ধ করতে চাই। যে আজকে যে গাজাবাসী যে বেঁচে থাকবার যে আকুতি, সে আকুতির সাথে আমরা সহমর্মিতা দেখাতে চাই, এবং সেই সহমর্মিতার কারণের জন্যই আজকে দুদলকে আমরা দেখেছি তারা কিন্তু ফিলিস্তিনের পক্ষে, তারা গাজাবাসীর পক্ষে। এখন এই গাজাবাসীকে কিভাবে রক্ষা করবে, ফিলিস্তিনকে কিভাবে বাঁচাবে, সেখানে তারা বিভিন্ন রকম মত দ্বিমত পোষণ করছে। বাংলাদেশের যে রাজনীতি, বাংলাদেশের মানুষ, প্রত্যেকটি মানুষ কিন্তু আজকে ফিলিস্তিনের পক্ষে তারা অংশগ্রহণ করেছে। বাংলাদেশের রাজনীতিতে ফিলিস্তিনি কোনো বিভক্তি নাই। বাংলাদেশের রাজনীতিতে আমরা মার্চ ফর গাজা যখন অনুষ্ঠিত হয়েছে চলতি মাসে, তখন আমরা দেখেছি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, লক্ষ লক্ষ ছাত্র জনতা, তৌহিদি মানুষ সেখানে একত্রিত হয়েছে এবং গাজার জন্য তারা অশ্রু ফেলেছে, চোখের জল ফেলেছে। আমাদের তরুণরা সেদিন গণমাধ্যমের সামনে চিৎকার করে বলেছে, যদি সুযোগ থাকে তাহলে গাজার মানুষকে বাঁচাতে আমি সেখানে যুদ্ধে যাব। সুতরাং বাংলাদেশের মানুষের মধ্যে গাজাকে রক্ষা করবার জন্য, ফিলিস্তিনকে রক্ষা করবার জন্য কোনো বিভক্তি নেই। সকল রাজনৈতিক দল কিন্তু এখানে ঐক্যমতের ভিত্তিতে গাজার পক্ষে তারা সংগ্রাম করছে, কাজ করছে। কিন্তু দুঃখজনক বিষয় আমরা মাঝে মাঝে লক্ষ্য করি, আমাদের সরকারের নানা রকম ভুল সিদ্ধান্ত অনেক সময় দেখা যায়, যেটা আমাদেরকে একটু কনফিউজ করে দেয়। আমরা 2020 সালে দেখেছি যে বাংলাদেশের পাসপোর্টের মধ্যে, যেটি আমরা সারা জীবন দেখে এসেছি, লেখা থাকতো এই পাসপোর্টটি ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য বৈধ। কিন্তু 2020 সালে এসে পতিত আওয়ামী সরকারের আমলে আমরা দেখেছি কি কারণের জন্য তারা বলেছে যে এই পাসপোর্টটি যে ইসরায়েল ব্যতীত সকল দেশের জন্য বৈধ, সেই শব্দটি তারা তুলে দিয়েছিল। এই মঞ্চেই সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মমিন সাহেব, তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল যে বাংলাদেশের পাসপোর্টটি ইসরায়েল ব্যতীত শব্দটি যে উঠিয়ে দেওয়া হলো, সে বিষয়ে আপনার মন্তব্য কি, তিনি সরাসরি গণমাধ্যমের সামনে বলেছেন তিনি সেটা জানেন না, তাকে না জানিয়ে সেটা করেছে। আমি জানি না কারা না জানিয়ে সেই ইসরায়েল ব্যতীত শব্দটি বাংলাদেশের পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করার সময় তুলে দিয়েছিল। তবে অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাতে চাই, যখন এই তৌহিদি জনতা মার্চ ফর গাজার জন্য তাদের সমাবেশ করেছে, তার পরপরই কিন্তু যে শব্দটি ইসরায়েল ব্যতীত, সেই শব্দটিকে আবার যুক্ত করে সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে, তার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমরা যেটা মনে করি সেটি মুসলিম বিশ্বের পাশাপাশি জাতিসংঘকে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মোড়ল যে 5টি রাষ্ট্র রয়েছে, পশ্চিমা বিশ্ব রয়েছে, আমেরিকা রয়েছে, তাদেরকে কিন্তু একত্রিত করতে হবে। তা না হলে আজকে মুসলিম বিশ্ব যেভাবে দোদুল্যমানের কথা বলা হচ্ছে, মুসলিম বিশ্ব যেভাবে বাণিজ্যিক এবং নানা কূটনীতির মধ্যে আজকে পশ্চিমা বিশ্বের সঙ্গে তাদের যে সম্পর্ক বজায় রাখছে, সেই সম্পর্ক বজায় রাখতে গিয়ে তারা কিন্তু সত্যি কথা বলতে এখন তারা কোনোভাবেই সাহস পায় না। তারা মনে করে যদি সত্যি কথা বলে, ইসরায়েলের পক্ষে সরাসরি কথা বলে, গাজার পক্ষে সরাসরি কথা বলে, গাজায় তারা সৈন্য সামন্ত বা নিজস্ব রসদ পাঠানোর কথা বলে, তাহলে তাদের সাথে পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায় কিনা, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যায় কিনা, নিজের ক্ষমতায় টিকে থাকতে পারে কিনা, এসব কারণের জন্য কিন্তু আজকে মুসলিম বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলো কিন্তু তারা সত্যি কথা কিন্তু বলতে পারছে না। সে কারণে আমরা মনে করি এই মুসলিম বিশ্বকে এগিয়ে আসার পাশাপাশি আজকে সারা বিশ্বকে একত্রিত করবার জন্য আমরা জাতিসংঘকে একত্রিত করে দ্বিরাষ্ট্র, তাদের দুটি রাষ্ট্র একত্রে পাশাপাশি শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, সেদিকে কিন্তু আমাদেরকে নজর দিতে হবে। আজকে মুসলিম বিশ্বের দিকে তাকালে আমরা মনে হয় যে তাদের কাছে রক্তের চেয়ে তেলের দাম বেশি। কে কত পরিমাণে তেল বিক্রি করবে, কে কত পরিমাণে ব্যবসা নিবে, কে কত পরিমাণে আমদানি রপ্তানি করবে, সেটি কিন্তু তাদের কাছে সবচেয়ে বেশি। আমরা অনেক সময় দেখি যে অনেকেই বিয়ে করে স্ত্রীকে গোপনে রাখবার চেষ্টা করে, সমাজে প্রকাশ করবার চেষ্টা করেন। আজকে মুসলিম রাষ্ট্র কিন্তু এই ইসরায়েলের বিপক্ষে সমর্থন করে, গাজাকে সমর্থন করে, কিন্তু সেখানে তারা অফিসিয়ালি তারা কিন্তু সেই সমর্থন তারা জানাতে চায় না। আজকে গাজার মধ্যে ছোট্ট ছোট্ট শিশুদের, জীবিত শিশুদের গায়ের মধ্যে তার বাবা মা সন্তানদের বিভিন্ন অংশে তার নাম লিখে রাখছে কলম দিয়ে, কারণ এই সন্তানটি যে মরে যায়, তার ক্ষত বিক্ষত লাশ যখন তো হাসপাতালে বা রাস্তাঘাটে যখন দেখবে, তখন যাতে সন্তানটিকে চিনতে পারে। কত দুঃখজনক, কত বেদনার। এই বেদনা থেকে আমাদেরকে কিন্তু বেরোতে হবে। হামাসের প্রসঙ্গে এখানে এসেছে, হামাস বাহিনীকে সন্ত্রাসী বাহিনী হিসেবে আজকে বিশ্ব মিডিয়া সেটি প্রমাণ করবার চেষ্টা করছে। কিন্তু আমি জানি না, যারা তার ভূখণ্ড রক্ষার জন্য, তারা নিজে বাঁচবার জন্য, একটু পানির জন্য, একটু খাদ্যের জন্য যদি কেউ তার ভূখণ্ডে সংগ্রাম করে, সেটি কি সন্ত্রাসী বাহিনী হতে পারে? যেরকম পতিত সরকারের সময় আমরা দেখেছি, যখন এই ছাত্র জনতার আন্দোলন চলছিল, তখন কথিত প্রধানমন্ত্রী এবং সেই সময়কার রাজনীতিবিদরা তারা কিন্তু বলেছে এরা ছাত্র নয়, এরা সন্ত্রাসী। তাই হামাসকে সন্ত্রাসী বলা কতখানি যুক্তিসঙ্গত বিশ্ব মিডিয়া, পশ্চিমা মিডিয়া, সেটি কিন্তু আমাদেরকে ভাবতে হবে। তারা নিচে বাঁচবার জন্য, তার স্বজনদের বাঁচাবার জন্য তারা নানা কারণে তারা যুদ্ধে লিপ্ত হচ্ছে,
সে কারণের জন্য তাদেরকেও কিন্তু সন্ত্রাসী বলাটা আজকে বিশ্ব মিডিয়ার কাছে আমি অনুরোধ করব তারা যাতে এই জায়গা থেকে বেরিয়ে আসে। সবশেষে একটা কথা বলবো, সেটি হচ্ছে বাংলাদেশ একটা ছোট রাষ্ট্র। আমরা অশ্রু ফেলতে পারি, আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, আমরা এখানে নানা রকম প্রটেস্ট করতে পারি, কিন্তু আমাদের পক্ষে এত বড় কর্মযজ্ঞ করা হয়তোবা সম্ভব হবে না। সে কারণে আমরা আহ্বান করব, বাংলাদেশে যে পররাষ্ট্র নীতি রয়েছে সেই নীতির যে সক্ষমতা, তার মধ্য দিয়ে আমরা অন্ততপক্ষে প্রফেসর ডক্টর ইউনূস যিনি আছেন, তিনি সকলের কাছে সজ্জন ব্যক্তি, সমাদৃত ব্যক্তি, গ্রহণযোগ্য ব্যক্তি, তিনি যাতে এই গাজাকে রক্ষা করবার জন্য অন্ততপক্ষে আন্তর্জাতিক মিডিয়ার কাছে, আন্তর্জাতিক যে রাজনীতিবিদ রয়েছেন, রাষ্ট্রপ্রধান রয়েছেন, সরকার রয়েছেন, তাদের কাছে তার পত্রের মাধ্যমে তিনি জানান যে গাজাকে আসুন আমরা সকলে মিলে রক্ষা করি, এবং সে রক্ষার মাধ্যমে বিশ্ব মানবতা জেগে উঠবে, বিশ্ব মানবতা বেজে উঠবে। এ প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। এবারে আমি অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি, অত্যন্ত নির্মোহ ব্যক্তিত্ব, আমাদের বিতার্কিকদের প্রত্যেকেরই অত্যন্ত পছন্দের মানুষ, দেশের রাজনীতিতে যার কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই, একজন সাদামাটা মানুষ, আজকের সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূত জনাব এম হুমায়ুন কবিরকে এই আয়োজনে প্রধান অতিথি হিসাবে তার বক্তব্য প্রদান করবার জন্য। খুবই একটা সময় উপযোগী আয়োজন আমি বলবো, এবং বিশেষ করে এই তরুণ প্রজন্মের বিতার্কিকরা যেভাবে আজকে এটা আলোচনা করলেন, তাদের আবেগ তথ্য উপাত্ত দিয়ে দুই পক্ষই তারা যুক্তি উপস্থাপন করেছেন, এবং আমি মনে করি এর মধ্য দিয়ে আমাদের এই তরুণ প্রজন্ম এই বিষয়টা সম্পর্কে বিশ্ব জনমতকে নাড়া দেওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের প্রেক্ষাপট থেকে অন্তত তারা পালন করতে পারলেন। এটা বলার অপেক্ষা রাখেন, আমরা সকলেই জানি যে গাজাতে যেটা হচ্ছে এটা মানবেতর, এটা অমানবিক, বর্বরচিত, এবং আমরা যারা, আমার যে বয়স আছে সেই অনুযায়ী আমি বলতে পারি যে আমাদের এই প্রজন্মে আমরা কিন্তু এই ধরনের বর্বরতা, এই ধরনের নিষ্ঠুরতা কিন্তু দেখিনি। এবং সেখানে আজকে গাজায় শুধুমাত্র যে যুদ্ধ চলছে তা নয়, এটা কিন্তু মানবিক যে আমাদের বোধ আছে তারও অনেক নিচে এই ঘটনাগুলো ঘটছে, অত্যন্ত নিম্নমানের। এবং মানবিক সচেতনতা যেটাকে বলি আমরা, বিশ্ব সচেতনতা, মানবিক সচেতনতা, সেটাও তার এই সচেতনতারও অনেক নিচে সেটা চলছে। আর যদি বলি বিচার, ন্যায় বিচার, সেই প্রেক্ষাপট তো বলাই বাহুল্য, কারণ এটা অমানবিক নিষ্ঠুরতা এবং একটা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার জন্যে একটা, আমি বলবো যে কনশাস ডিসিশন, এবং তার মাধ্যমে ইসরায়েল চেষ্টা করছে চূড়ান্তভাবে এখানকার মানুষজন, গাজা মানুষকে ওখান থেকে সরিয়ে এই গাজা ভূখণ্ডটাকে তারা দখলে নেওয়ার জন্য। মার্কিনিরা চাচ্ছে যেখান থেকে মানুষজন সরে গেলে এটাকে বিনোদন কেন্দ্র হিসেবে রূপান্তর করা যায় কিনা। এর চেয়ে বড় নিষ্ঠুরতা হয় না। নাকবার কথা বলা হয়েছে, 1948 সালে কিন্তু এই প্রথম প্যালেস্টাইনদেরকে ইসরায়েল থেকে বের করে দেওয়া হয়েছিল। সেটা কিন্তু আজও পর্যন্ত তাদের অন্যতম, আমি বলবো যে প্যালেস্টাইনি জনগণের জন্য একটা কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে। এখন আমরা আশা করি যে এই ঘটনা ঘটবে না, কিন্তু আমরা দুঃখিত যে এই ধরনের উদ্যোগ কিন্তু আমরা দেখছি। তো কাজেই এটা সকলের জন্যই, সারা পৃথিবীর জন্যই কিন্তু আমি বলবো যে খুবই বেদনাদায়ক বিষয়। এবং সেই ক্ষেত্রে যেটা আমাদের স্পিকার মহোদয় একটু আগে বললেন যে বাংলাদেশের মানুষ কিন্তু তার এই ঘটনায় ব্যথিত হচ্ছে, এবং তা আমরা, আমাদের যে আবেগ আছে, আমাদের যে অনুভূতি আছে, আমাদের যে অবস্থান আছে, সেটা কিন্তু আমরা বেশ সোচ্চারভাবে প্রকাশ করেছি। এবং এখানে বলা হয়েছে, আমি আবারও বলছি যে বাংলাদেশের সরকার এবং জনগণ দলমত নির্বিশেষে প্যালেস্টাইনের বিষয়ে সকলেই আমরা সহমত, ঐক্যমতেই আছি। এবং আমরা সবসময় শুধু প্যালেস্টাইনের অবস্থানকে সমর্থন করছি না, আমরা প্যালেস্টাইনিদের জন্য যেটুকু সহযোগিতা দেওয়া সম্ভব সেটাও কিন্তু আমরা করেছি, আগেও করেছি, এখনও করছি, এবং আমার ধারণা ভবিষ্যতেও করতে থাকবে। এবং যে সমস্যাটা যেখানে হয়েছে সেটা হলো যে এখন গাজাতে আমরা যেটা দেখছি সেটা কিন্তু বৃহত্তর প্যালেস্টাইনকে নিয়ে গত প্রায় 70 বছর ধরে, প্যালেস্টাইনিদের বা 75 বছর ধরে প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার যে আন্দোলন, সেই আন্দোলনটাকে ক্ষতিগ্রস্ত করার জন্য বা আন্দোলনটাকে বাধা দেওয়ার জন্যই কিন্তু এই উদ্যোগগুলো হয়, বিভিন্ন সময় হয়েছে। এবং আজকে যে গাজার ঘটনা প্রবাহ, সেটাও কিন্তু তারই অংশ। এখানে সমাধান কিভাবে আমরা পাব, এখানে 2-3টা বিষয় আমার মনে হয় চিন্তার মধ্যে রাখা যায়। একটা হচ্ছে যে মুসলিম বিশ্বের
মুসলিম বিশ্বই পারে একমাত্র এই সমস্যার বা গাজার সমস্যার বা গাজাকে রক্ষা করতে। এখানে খানিকটা সত্যি আছে। কেন সত্যি আছে আমি বলছি, আজকে গাজায় যে সিজ ফায়ার বা যুদ্ধবিরতির প্রস্তাব করা হচ্ছে, সেখানে কিন্তু মিশর এবং কাতার, এই দুটো দেশ কিন্তু, এবং কিছু অংশে তুরস্ক, এরা কিন্তু চেষ্টা করছে যে এখানে পশ্চিমা জগতের সাথে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, তাদের সাথে মিলে এই যুদ্ধবিরতিটাকে এখানে কোনো রকম এটাকে স্থাপন করা যায় কিনা বা যুদ্ধবিরতি করানো যায় কিনা সে উদ্যোগটা নিচ্ছে। কারণ এই মুহূর্তে গাজার মানুষের অন্তত জীবন রক্ষা করতে হলে যুদ্ধবিরতির কোনো বিকল্প নাই। তো কাজেই এখানে কিন্তু আমরা দেখছি যে এখানে মুসলিম বিশ্ব উদ্যোগ নিচ্ছে। মুসলিম বিশ্ব উদ্যোগ নিচ্ছে না এটাও কিন্তু বলা ঠিক হবে না। তো কাজে এটা যেমন সত্যি, কিন্তু এটাও ঠিক যে শুধু মুসলিম বিশ্বের সমর্থন দিয়ে এই গাজাকে রক্ষা করা সম্ভব নয়। তার কারণ মুসলিম বিশ্বের, আমরা ওআইসির কথা বললাম, ওআইসি আছে কিন্তু ওআইসির সেই সক্ষমতা নাই বাস্তব অর্থে, যে সক্ষমতার মধ্য দিয়ে তারা ভূরাজনৈতিক বাস্তবতার আলোকে একটা শক্ত অবস্থান নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ দাঁড় করাতে পারে। তো সেটা হচ্ছে দ্বিতীয় বাস্তবতা। সেই ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আমাদের প্রয়োজন, এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ছাড়া শুধু মুসলিম বিশ্ব এই বিষয়টার, এখানে গাজাকে রক্ষা করা কঠিন হবে বলে আমার কাছে অন্তত মনে হচ্ছে। এখন শেষ বিষয় যেটা আসলো, তাহলে এই ঘটনাটা, এই সমর্থনটাকে আমরা কিভাবে প্রসেস করব, কিভাবে এটাকে বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাব, সেই প্রক্রিয়ার জায়গাটা হচ্ছে কিন্তু জাতিসংঘ। তার কারণ হলো জাতিসংঘই আন্তর্জাতিক পিস অ্যান্ড সিকিউরিটি, শান্তি এবং নিরাপত্তা রক্ষার লেজিটিমেট অর্গানাইজেশন। নিরাপত্তা পরিষদের উপর এই দায়িত্বটা দেয়া আছে, এবং গাজাতে যদি এখন যুদ্ধবিরতিও হয়, অথবা এই গাজার সমস্যা আমরা যদি মানুষকে রক্ষা করতেও চাই, এখানে যদি প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে কিন্তু আমার শেষ বিচারে গিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে যেতে হবে। তার কারণ হলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদই আইনগতভাবে রাষ্ট্রের বৈধতা দেওয়ার মালিক। তো কাজেই সেই ক্ষেত্রে জাতিসংঘকে বাদ দিয়ে আমরা ভাবতে পারছি না, এবং এখানে তিনটা উপাদান এক সমন্বিত হতে হবে। একটা হচ্ছে যে মুসলিম বিশ্ব, তারা ঐক্যবদ্ধ হলে নিশ্চয়ই এটা অত্যন্ত চাপ তৈরি করবে এবং একটা অবস্থাকে পরিবর্তনের সূচনা করতে পারে। সেই সাথে সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা ভাবতে হবে। চীন আছে, রাশিয়া আছে, ইউরোপিয়ান ইউনিয়ন আছে, তাদের কথাও ভাবতে হবে। তারাও কিন্তু, মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে ভূমিকা পালন করে বিভিন্নভাবে, তো তাদেরও প্রয়োজন, এবং সবশেষে জাতিসংঘেরও প্রয়োজন। তো কাজেই যারা বিতর্ক করেছেন তারা তাদের বক্তব্য উপস্থাপন করেছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যদি আমরা এটা সমাধান চাই তাহলে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা লাগবে, সেটা মুসলিম বিশ্ব, আন্তর্জাতিক সম্প্রদায় এবং শেষ বিচারে জাতিসংঘ। এবং এখনো পর্যন্ত কিন্তু প্যালেস্টাইনিরা যে বক্তব্য দিয়ে তাদের জাতিসত্তার দাবিটা করছে, সেটাও কিন্তু জাতিসংঘের প্রস্তাবনা অনুযায়ী হচ্ছে। তো কাজেই এখনো যদি কোনো স্থায়ী সমাধান আমরা চাই প্যালেস্টাইনের, শুধু গাজা নয়, পুরো প্যালেস্টাইন রাষ্ট্র হিসাবে, যেটা বাংলাদেশ সমর্থন করে, সেক্ষেত্রে কিন্তু জাতিসংঘের ভূমিকা অস্বীকার করবার কোনো উপায় নাই। আমি শেষ করতে চাই, আমি অভিনন্দন জানাচ্ছি দুপক্ষকেই। আমরা হা না ভোটের মধ্যে দিয়ে আমরা ফলাফল ঘোষণা করব। আজকে যে প্রস্তাবটি, সে প্রস্তাবটি হচ্ছে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে গাজাকে রক্ষা করতে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা প্রস্তাবের পক্ষে আছে তারা হা বলুন। প্রস্তাবের পক্ষ দল হা বলুন। আর যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। আমরা সম্মানিত বিচারকদের রায় এখানে ঘোষণা করছি। তারপর আমরা হা না ভোট পেয়ে গিয়েছি। আজকে যে প্রস্তাবটি হচ্ছে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে গাজাকে রক্ষা করতে। এই প্রস্তাবটি এই ছায়া সংসদে গৃহীত হয়নি। যেহেতু প্রস্তাবটি গৃহীত হয়নি, সে কারণে বলতে হচ্ছে আজকের এই ছায়া সংসদে না যুক্ত হয়েছে, না যুক্ত হয়েছে এবং না যুক্ত হয়েছে। না যুক্ত হওয়ার কারণে আমরা আমাদের আজকের এই প্রতিযোগিতার বিরোধী দল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশকে বিজয়ী বলে ঘোষণা করছি।
অভিনন্দন রইল বিজয়ী দল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশকে। আরও বেশি অভিনন্দন রইল বিজেএমএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজির বিতার্কিকদেরকে তথ্য দিয়ে আমাদের আজকের এই ছায়া সংসদকে প্রাণবন্ত করে তোলবার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত আমাদের আজকের এই ছায়া সংসদ দেখলেন। আপনাদের সবাইকে আমাদের এই ছায়া সংসদ আবার দেখবার জন্য আগামী সপ্তাহে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই মক পার্লামেন্ট এখানেই শেষ করছি।